মধুমাধবী, মধুমাধবী, মধুমাধবী। বছর কয়েক আগে এই মধুমাধবীকে নিয়ে চঞ্চল হয়েছিল স্বভাবশান্ত ব্যাঙ্গালোর নগরী। কর্নেল হেব্বাল আশ্চর্য সুপুরুষ। কর্নেল হেব্বাল রাজবংশীয়, সর্বোপরি তিনি কর্ণাটক ক্ষত্রিয়। কিন্তু কি দেখে সহধর্মিণী রূপে নির্বাচন করলেন সুদূর বঙ্গদেশের কৃষ্ণকায় রমণীকে? মধুমাধবী বয়সেও অনেক ছোট, পিঙ্গল চোখে অনঙ্গ দৃষ্টি, যেন রতি প্রতিমা। বংশমর্যাদায় আত্মসচেতন কর্নেল হেব্বাল যত্রতত্র নিয়ে যেতেন না স্ত্রীকে। বাজে লোকের সঙ্গ একদম পছন্দ করতেন না, কিন্তু উঁকিঝুঁকি মেরেও যেটুকু দেখা গিয়েছিল তা যথেষ্ট। প্রবল ব্যক্তিত্বের অধিকারী কর্নেল হেব্বাল যুবতী স্ত্রীকেও পর্দানশীল রাখার মন্ত্রগুপ্তি জানেন। কালক্রমে তার দুটি মেয়ে হয়েছে, কিন্তু মধুমাধবী আজও এক রহস্য। এত কড়াকড়ির মধ্যেও কর্নেল হেব্বাল উদার ছিলেন। কেবল রামকৃষ্ণ আশ্রমের ক্ষেত্রে নাস্তিক, কিন্তু মেয়েদের নিয়ে মধুমাধবী প্রায়ই যান রামকৃষ্ণ আশ্রমে। এহেন হেব্বাল পরিবারে আতিথ্য গ্রহণ করলেন নারায়ণ সিনয়, কানাডা প্রবাসী ম্যাঙ্গালোর তনয়। মাতৃভাষা কঙ্কানি হঠাৎ শুনলে বাংলা ভাষা বলেই মনে হয়, কেননা কঙ্কানিরা নিজেদের গৌরসার সত্য বলে, কারণ পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এই অঞ্চলের ওপর দিয়ে বাণিজ্য করতে যেতেন গুজরাট অভিমুখে। নারায়ণ সিনয় বাবা মা ভাই বোনকে কানাডায় রেখে ব্যাঙ্গালোর এসেছিল বৈষয়িক কাজে। বাবার বন্ধু কর্নেল হেব্বালের আমন্ত্রণে উঠেছিল তার ভবনে। দিন 15 পরেই ঘটল এই দুর্ঘটনা। নির্দয়ভাবে গালের একটি ব্রণকে নিষ্পেষণ করতে করতে ইন্দ্রনাথ বলল, এত কথার মধ্যে একটা কথাই শুধু কাজের কথা। কোনটা? ক্ষুব্ধ কণ্ঠ প্রেমাংশুর। 2 মেয়েকে নিয়ে প্রায়ই রামকৃষ্ণ আশ্রমে যেতেন মধুমাধবী। তাতে কি হলো? ললিতমোহনও রামকৃষ্ণ আশ্রমে যেতে ভালোবাসত, সেখানেই ওদের মধ্যে পরিচয় ঘটেনি তো? জবাব শোনবার জন্যে ফের গেলাম বিন্দুমতির কাছে, সঙ্গে প্রেমাংশু। ললাট কুঁচকে উঠল বিন্দুমতির। ভ্রুক্ষেপ না করে এবং বিন্দুমাত্র ভনিতা না করে ইন্দ্রনাথ শুধালো, আপনি কি বলতে পারেন ললিতমোহনের সঙ্গে কর্নেল হেব্বালের মেয়েদের আলাপ হয়েছিল কি না? না। রাখালরাজ সাহার গোলাপ ভবন। ভদ্রলোকের বিশাল গোঁফ ঝুলে পড়ল আমাদের ত্রিমূর্তি দেখে। অকারণ হাসি হাসতেও বিস্তৃত হলেন। বিনা গৌরচন্দ্রিকায় শুষ্ক কণ্ঠে শুধালো ইন্দ্রনাথ, প্রবাসে বাঙালি মাত্রই সজ্জন, তাই তো? আগে শ্যামলেন্দু কোথায়? আগে আগে ডাকুন এখুনি। তড়িৎপদে অন্দরে অন্তর্হিত হলেন রাখালরাজ। হাত ধরে নিয়ে এলেন শ্যামলেন্দুকে। বেচারির শ্যামলিমা কালিমায় পরিণত হয়েছে একদিনের উদ্বেগ ভাবনায়। শ্যামলেন্দু, চশমার আড়ালে অশ্রু সাগরের আভাস পাওয়া গেল ওর ভীরু চোখে। কেঁদো না, কোনো ভয় নেই। ললিত রামকৃষ্ণ আশ্রমে যেতে ভালোবাসত? হ্যাঁ। কর্নেল হেব্বালের স্ত্রী আর মেয়েরাও সেখানে যেতেন? হ্যাঁ। ললিতের সঙ্গে ওদের আলাপ ছিল কি? আগে ছিল না। চশমা খুলে চোখ মুছতে মুছতে বলল শ্যামলেন্দু, আমার সঙ্গে কথা বন্ধ হয়ে যাওয়ার পর আলাপ হয়েছিল। তুমি কিভাবে জানলে? স্কুলের বন্ধুদের কাছে। ললিতের সঙ্গে ছোট মেয়ের ভাব হয়ে গিয়েছিল, বাড়িতেও যেত। কেম্পেগৌড়ার বাড়িতে? হ্যাঁ। দীর্ঘশ্বাস ফেলল ইন্দ্রনাথ। যাও, আর প্রশ্ন নেই। শঙ্কিত, তটস্থ, হতচকিত রাখালরাজের সঙ্গে সৌজন্যসূচক বাক্য বিনিময় না করেই পেছন ফিরল ইন্দ্রনাথ। গাড়িতে উঠেই বলল, প্রেম মৃগ, ললিতমোহন মার্ডারের খবরটা আজকের কাগজে বেরোয়নি, কিন্তু কালকের কাগজে বেরোচ্ছেই, তাই তো? নিশ্চয়ই। রিপোর্টাররা জ্বালিয়ে মারছে সারাদিন, আমাকে আর ডাক্তারকে। রাইট। কাল ভোর হওয়ার আগেই আরো খানিকটা তদন্ত যদি এগিয়ে রাখি তোর আপত্তি হবে? আপত্তি? তবে চল আগে থানায়। নারায়ণ সিনয়ের জলে ডুবে মৃত্যুর পুলিশ রিপোর্ট দেখব। তার কি দরকার? ডক্টর ডিক্সিটের কাছেই চল না কেন, উনি তো পোস্টমর্টেম করেছিলেন। কিন্তু তোর উদ্দেশ্য বুঝছি না। নারায়ণ তদন্তে কোনো ফাঁক নেই। কেসটা এই শর্মাই হ্যান্ডেল করেছিল, সেটা অ্যাক্সিডেন্ট, আর ললিত মোহনেরটা মার্ডার। জানি। উত্তেজনায় আঙুল মটকাতে মটকাতে বলল ইন্দ্রনাথ, খটকা লাগছে শুধু একটা জায়গায়।
কোন জায়গায়? নারায়ণ সিনয় জলে ডুবে মারা গেছে 27 ডিসেম্বর। সেই দিন খুব অস্থির অন্যমনস্কভাবে বাড়ি ফিরছিল ললিতমোহন। রাত জেগে খুব সম্ভব ধাঁধা রচনা করেছিল এবং পরের দিন সকালে খবরের কাগজ থেকে খবরটা কেটে রেখেছিল। কেন? রাত তখন 9টা। ব্যাঙ্গালোরের পরিচ্ছন্ন পথঘাটে যানবাহনের সংখ্যা কমে এসেছে। স্টিয়ারিং ধরে নারায়ণ তদন্তের প্রাঞ্জল বর্ণনা করল প্রেমাংশু। কর্নেল হেব্বালের বাড়ির সামনে বাগান, পেছনেও বাগান, ডাইনে গ্যারেজ, আস্তাবল, চাকরদের আউট হাউস, বাঁয়ে শেডের নিচে সুইমিং পুল, মানুষ সমান উঁচু পুরু কাঁটা ঝোপ দিয়ে আগাগোড়া ঘেরা। নারায়ণ সাঁতার জানত না, তবুও জামা কাপড় পাড়ে খুলে রেখে নেমেছিল জলে, আর উঠতে পারেনি। মোজাইক পাড়ে অ্যাস্ট্রেতে সিগারেটের ছাই পড়েছিল। সিগারেট ছিল না। সম্ভবত পাড়ে বসে ধূমপান করেছিল নারায়ণ। হয়তো পা পিছলে পড়ে যায় আচমকা, অথবা নিজ থেকেই সাঁতার শিখতে গিয়েছিল। তখন রাত গভীর। প্রেমাংশু গিয়ে দেখেছিল সবুজ রং করা সাঁতার কুণ্ডের তলদেশে চিৎপাত হয়ে শুয়ে নারায়ণের উলঙ্গ দেহ। হিপির মতো লম্বা চুল পাতাল নাগের মতো, সহস্র ফনা বিস্তার করে রয়েছে ফর্সা মুখের ওপর। বছর 30 বয়স, সুঠাম দেহ। শুধু শুনেই গেল ইন্দ্রনাথ, প্রশ্ন করল না। ঘাড়কাত করে অনিমেষ নয়নে কি যেন ভাবতে লাগলো আপন মনে। দীক্ষিত ডাক্তারের অফিস কক্ষটি প্রাণীতত্ত্ববিদের সংগ্রহশালা বললেও চলে। চেয়ারের পেছনে কাঁচের শোকেসে ঝুলন্ত নরকঙ্কাল, পাশেই আর একটি শোকেস, তাতে রক্ষিত 2টি বানরের কঙ্কাল। বইয়ের আলমারি, যন্ত্রপাতির আধার, মাইক্রোস্কোপ, বেলজার। প্রেম বলল, আমরা এসেছি। তা তো দেখতেই পাচ্ছি, চেয়ার দেখিয়ে বললেন ডাক্তার। কিন্তু কেন? নারায়ণ সিনের পোস্টমর্টেম রিপোর্ট শুনতে। নারায়ণ সিনয়? ঈষৎ ঝুঁকে অসমান দাঁতের সারি বার করে যেন খিঁচিয়ে উঠলেন ডাক্তার। তার সঙ্গে এই মার্ডারের কি সম্পর্ক? ঝটিতি বচনজাল বিস্তার করল ইন্দ্রনাথ। সংক্ষেপে ব্যক্ত করল আপন সন্দেহ। ডাক্তার উৎকণ্ঠ হয়ে শুনলেন, প্রথমে বাম কান পেতে, তারপর ডান কান ফিরিয়ে। শুনতে শুনতে বাড়তে লাগলো ছটফটানি। আর্মচেয়ারের হাতলে চঞ্চল হলো দুহাত, লাল হয়ে গেল কান। শেষকালে ফেটে পড়লেন বোমার মতো। ড্যাম ইট ম্যান, কি বলতে চান? ভুল করেছি? ভুলটা খুবই ছোট্ট ডক্টর, কিন্তু আগে শেষ করতে দিন। ধরুন ললিতমোহন চোর ধরার ফিকিরে একাই ঘুরঘুর করত কেম্পেগৌড়া টাউনের রাস্তাঘাটে। হঠাৎ একদিন একটা শব্দ শুনল কর্নেল হেব্বালের বাড়ি থেকে, সন্দেহজনক শব্দ। গেল তদন্ত করতে। গিয়ে এমন কিছু দেখতে পেল যে প্রসঙ্গে শ্যামলেন্দুকে পরে বলেছিল, পুলিশ শুনলে লাফিয়ে উঠবে। ও কি নারায়ণ সিনয়কে ডুবতে দেখেছিল? সচক্ষে সে দৃশ্য দেখার পর কেউ মুখ বুজে থাকে? তা ঠিক। মারপিট? মারপিট? নারায়ণের সঙ্গে ধস্তাধস্তি? ওই রকম কিছু? অসম্ভব। কেন? নারায়ণ ছোকরা মারা গেছে হৃদযন্ত্র বিকল হয়ে, কার্ডিয়াক ইনহিবিশন। কিন্তু রিপোর্টারদের কাছে তা তো বলেননি। কি বলেছিলাম? পেপার কাটিংটা বার করে দিল ইন্দ্রনাথ। বলেছেন মামুলি জলে ডোবা মৃত্যু। কখনো বলিনি। এটা কি লিখেছে? চোখ বুলিয়েই দমাস করে ইয়া মোটা বইটার উপর মুষ্টাঘাত করলেন ডাক্তার। ব্লাডি ফুল। ডাক্তারি কথা বলতে গেলে ইংরেজিতে ছাড়া কি করে বলা যায়? রিপোর্টার যদি শুনতে ভুল করে তো আমি কি করব? আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম অ্যাটিপিক্যাল ড্রাউনিং। ওরা লিখেছে এ টিপিক্যাল ড্রাউনিং, যার মানে একেবারেই উল্টো। চেয়ে রইল ইন্দ্রনাথ। ডাক্তার দাঁত খিঁচিয়ে বললেন, অ্যাটিপিক্যাল একটা শব্দ, মানে অস্বাভাবিক। ওরা সেটা এ টিপিক্যাল লিখে মানে করলো মামুলি। দূর দূর। ভুলটা কারো চোখে পড়ল না? কি করে পড়বে? সবাই চাইছে ঝটপট ফাইল ক্লোজ করতে। তা ঠিক, কাষ্ঠ হেসে সায় দিল প্রেম। ডাক্তার বললেন, নারায়ণ সিনয়ের মৃতদেহ প্লেনে করে কানাডায় নিয়ে যাওয়া হয়েছিল, মনে আছে? সেখানকার প্যাথোলজিস্ট খুঁটিয়ে পরীক্ষা করে যা বলেছিলেন, আমিও পুলিশ রিপোর্টে তাই লিখেছি। ভেগাস নার্ভ উত্তেজিত হওয়ায় হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে।
তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে রক টিপে ধরে কিছুক্ষণ গুম হয়ে রইল ইন্দ্রনাথ। তারপর নারায়ণ সিনের মৃত্যুর কারণটা তাহলে কি? বললাম তো। ফের দাঁত খিঁচলেন ডাক্তার। ভেগাস নার্ভ উত্তেজিত হলে কার্ডিয়াক ইনহিবিশন হয়। জলে ডুবে মৃত্যু হলেও এরকম ঘটতে পারে। কি রকম ভাবে? ল্যারিংস অর্থাৎ ষড়যন্ত্রে ধাঁ করে খানিকটা জল ঢুকে গেলে ভেগাস নার্ভ ক্ষেপে ওঠে, ফলে ফুস করে থেমে যায় হার্ট। ভেগাস নার্ভকে হার্টের ব্রেক বলতে পারেন। ব্রেকের ওপর থেকে পা তুলে নিন, অর্থাৎ ভেগাস নার্ভকে কেটে দিন। হার্ট ধড়ফড় করতে করতে এলিয়ে থেমে যাবে। আবার ঠিক উল্টোটা ঘটবে ব্রেক টিপে ধরলে। ভীষণ ক্ষেপে উঠে ভেগাস নার্ভ হার্টকে ঘ্যাঁচ করে থামিয়ে দেবে। মিনিট কয়েকের মধ্যেই মৃত্যু ঘটবে। নারায়ণের ক্ষেত্রে মামুলি জলে ডোবা মৃত্যুর সচরাচর লক্ষণ দেখা যায়নি। যথা মুখ বা নাকে ফেনা ছিল না, শিরাগুলোও দড়ির মতো হয়নি। দম বন্ধ হয়ে মারা গেলে রক্তের মধ্যে অক্সিজেন কমে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, রক্তক্ষরণ হয়। কিন্তু নারায়ণের চামড়া ছিল ফ্যাকাশে। এ তো গেল না পাওয়ার ফর্দ। কাজের পয়েন্ট কিছু পেয়েছেন কি? গুড পয়েন্ট। এতক্ষণ বললাম নেগেটিভ পর্যবেক্ষণ, এবার বলছি পজিটিভ পর্যবেক্ষণ। আমি দেখলাম সে ঘুমের ওষুধ খেয়েছিল কি না, অথবা কোনো চোট পেয়েছিল কি না। কোনোটাই পেলেন না? কোনোই। আর গোড়ালিতে সামান্য ঘষ্টানের দাগ ছিল। সুইমিং পুলের তলাটা খুব এবড়ো থেবড়ো, চৌবাচ্চার পাহাড়ও খুব মসৃণ নয়। সুতরাং ওরকম ঘষ্টানি অস্বাভাবিক নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নারায়ণের মুখের ভাব যেন অপ্রস্তুত ছিল, ভীষণ চমকে উঠেছিল। মুখ নিচের দিকে করে জলে ঝাঁপ দিলে এরকম হয়। জলের ওপর সপাং করে মুখটা আছড়ে পড়লে চমকে ওঠা স্বাভাবিক। পেছন থেকে হঠাৎ কেউ ঠেলে ফেলে দিতেও তো পারে। বললাম না মারপিটের চিহ্ন পাইনি। মারপিট করার দরকার কি? কিনারায় দাঁড়িয়ে থাকলে পেছন থেকে জোর ধাক্কা মারলেই তো হলো। তা হতে পারে, কিন্তু ওইভাবে কেউ খুন করে কি? হয়তো ঠাট্টার ছলে ঠেলে দিয়েছিল। কে ঠাট্টা করবে? গভীর রাত, বাড়ি শুদ্ধ লোক ঘুমে অচেতন, ফটকে তালা, আস্তাবল, গ্যারেজ, চাকরদের কোয়ার্টারে খিল তোলা। গলা খাঁকারি দিল প্রেম, লাথি মেরে ফেলে দেয়নি তো? ক্লিষ্ট হাসি হাসল ইন্দ্রনাথ। একটা লোক কিন্তু এখনো নিপাত্তা। কে? নিশাচর চোর। চোরের সঙ্গে ধস্তাধস্তি দৌড়াদৌড়ি করলে কিন্তু নারায়ণের রক্তে অ্যাড্রেনালিন বেড়ে যেত, হৃদযন্ত্র চঞ্চল হতো, ভেগাস নার্ভ সুবিধে করে উঠতে পারত না। মাথা নাড়তে নাড়তে ইন্দ্রনাথ বলল, উল্টোটাও তো ঘটতে পারে। ধরুন গভীর রাতে বাড়িতে চোর ঢুকেছে। এমন সময় দেখলো নারায়ণ সিনয় সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে, পালাতেও পারছে না। কেননা পালানোর পথের দিকেই ফিরে দাঁড়িয়ে আছে সিনয়। তাই চুপি চুপি পেছনে গিয়ে ধাক্কা দিয়ে ওকে জলে ফেলে দিয়েই ভো দৌড় দিয়েছে বাইরে। পুরো দৃশ্যটাই হয়তো দেখে ফেলেছিল ললিতমোহন বাইরে থেকে। মাই গুড ডিটেকটিভ, মাথা নাড়তে নাড়তে বললেন ডাক্তার। এ দৃশ্য দেখবার পর ললিতমোহন কি বাহবার লোভে তক্ষুনি পুলিশকে খবর দিত না? হার মানল ইন্দ্রনাথ। কাপের ওপর ধোঁয়ার সুতোর পানে তাকিয়ে আত্মগতভাবে বলল ইন্দ্রনাথ, চারটে বস্তু আমরা চার জায়গায় পেয়েছিলাম, কিন্তু একবারও চারটে জিনিসকে পাশাপাশি রেখে একসঙ্গে চিন্তা করিনি। করলাম কাল রাতে, সমাধান পেলাম। ডাগর চোখে অসীম কৌতূহল নিয়ে কেবল চেয়ে রইল কবিতা, কথা বলল না। ইন্দ্রনাথ তখন সিরিয়াস, ঈষৎ কুঞ্চিত চোখে একাগ্র তীক্ষ্ণতা, কণ্ঠে মাদলের দ্রিমি দ্রিমি ধ্বনি। 1 নম্বর বস্তু একটা সিগারেটের দগ্ধাবশেষ। 2 নম্বর বস্তু চুইংগামের মোড়ক। 3 নম্বর বস্তু হিজিবিজি লেখা টিস্যু বা ট্রেসিং পেপার। 4 নম্বর বস্তু লোহারকোট ম্যাগাজিন। পোড়া সিগারেট পড়েছিল ললিতমোহনের মৃতদেহের কিছু দূরে, কিন্তু বনলক্ষ্মী রিতেশের প্রেমসজ্জা থেকে অনেক দূরে। চুইংগামের মোড়ক ছিল ললিতমোহনের পকেটে। ট্রেসিং পেপার ছিল শ্যামলেন্দুর জিম্মায় কফির বাক্সে। লোহারকোট ম্যাগাজিন ছিল ললিতমোহনের ঘরে। পাশাপাশি 4টে জিনিস টেবিলে রেখে দেখলাম শুধু সিগারেটটি ছাড়া
সবগুলো বস্তুই ললিত মোহনের, সিগারেটটাই বা তার হবে না কেন? ললিত মোহন হীরের টুকরো ছেলে, ধূমপান করে না, রিতেশ করে। কিন্তু বনলক্ষ্মীকে ও যেখানে সাময়িক গৃহলক্ষ্মী বানিয়েছিল, ভদ্র ভাষায় বলো, ঘাড় কাত করে গালে হাত দিয়ে শুনতে শুনতেই মন্তব্য করল কবিতা। সেখান থেকে পোড়া সিগারেট অতদূর যেতে পারে না। আরও একটা কারণে পোড়া সিগারেটটা রিতেশের নয়, তাতে অরেঞ্জ লিপস্টিকের ছাপ থাকলেও। সেই কারণটা হলো ফরেনসিক রিপোর্ট। পোড়া সিগারেটটা নাকি যথেষ্ট নাড়াচাড়া করা হয়েছে, সিগারেটের কাগজ দুমড়ে মুচড়ে গেছে। তাছাড়া তামাকটা সদ্য পোড়া নয়, অনেক দিনের পোড়া। অতএব রিতেশ বাদ গেল। সিগারেটটা তাহলে কার? হত্যাকারীর। যে ব্যক্তি এত আটঘাট বেঁধে হত্যা করে, সে এরকম অসতর্ক হবে ভাবতেই পারছি না। সূত্রটা অত্যন্ত মূল্যবান, কেননা অকুস্থলে সিগারেট ফেলে যাবার মতো নির্বোধ নয় হত্যাকারী। তবে কি পোড়া সিগারেট ললিত মোহনের পকেটেই ছিল? ললিত মোহনের পকেটের ফরেনসিক রিপোর্ট পড়তেই অন্ধকারে আলো দেখলাম। পকেটে পোড়া সিগারেটের তামাক পাওয়া গেছে, একই তামাক। বৌদি, কফিতে এতক্ষণে চুমুক দিয়ে বলল ইন্দ্রনাথ, বলো দেখি এ থেকে কি সিদ্ধান্তে আসা উচিত? পোড়া সিগারেট ললিতের পকেটে ছিল, হত্যাকারী আসার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। ব্রেভো মাই ডিয়ার বৌদি, এই জন্যেই যুগে যুগে মেয়েরাই ভালো গোয়েন্দা গল্প লিখেছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সিগারেটটা এতদিন পকেটে রেখে দেবার পর ছুঁড়ে ফেলে দিল কেন? স্ত্রীর প্রশংসায় আহত কণ্ঠে আমি বললাম, হত্যাকারীর হাতে সূত্র দিতে চাইনি বলে। কিন্তু মৃগ, ললিত জানতো না ও খুন হতে চলেছে। ও এসেছিল অ্যাপয়েন্টমেন্ট মতো, কেম্পেগৌড়া টাউনের নিশীথ রহস্য শুনতে। রহস্যের নায়ক স্বয়ং যখন হাজির হচ্ছে, তখন পোড়া সিগারেটের সূত্র রেখে আর কি লাভ? এই ভেবেই হয়তো ছুঁড়ে ফেলে দিয়েছিল। হত্যাকারীর প্রতীক্ষার উসকুস করার সময় যুক্তিযুক্ত। মুখ গোঁজ করে রইলাম আমি, শিবনেত্র হয়ে রইল প্রেম। অপাঙ্গে আমার অবস্থা অবলোকন করে হৃষ্টকণ্ঠে কবিতা বলল, কারেক্ট। ইন্দ্রনাথ বলল, এবারে এসো আসল প্রশ্নে। তুমি কিন্তু এখনো জানো না পোড়া সিগারেটটা কার এবং ললিত কোথায় পেল। নারায়ণ সিনয়ের সিগারেট নয় তো? তীব্র সন্দেহটা আচমকা আলোক সম্পাত করল আমার মস্তিষ্ক গগনে। এই তো ব্রেন খুলছে, টিটকিরি দিল ইন্দ্রনাথ, তবে এখনো পুরো খোলেনি। তুই প্রেমাংশুর কথাটাই পুনরাবৃত্তি করলি। চৌবাচ্চার পাড়ে রাখা অ্যাস্ট্রেতে সিগারেটের ছাই ছিল, কিন্তু সিগারেট ছিল না। গলা সাফ করলো প্রেম, ঠোঁট বেঁকিয়ে কবিতা বলল, কফি খেলেই তো হয়। তারপর নারায়ণ সিনয়কে অস্বাভাবিকভাবে মরতে দেখেছে ললিত। মনে রেখো, নিছক জলে ডোবা মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। মনে আছে? তারপর? তার মানে কি এই নয় যে অকুস্থলে নারায়ণ ছাড়াও আরো একজন ছিল? এমন একজন ছিল যাকে দেখে চুপ করে থেকেছে, নইলে নিশ্চয়ই চেঁচিয়ে পাড়া মাথায় করত। চোখ মুচকে রইল কবিতা। এমনকি আমিও ক্ষোভ ভুলে জন্মনে হলাম। সাসপেন্সের কি মহিমা! ইন্দ্রনাথ কফি না খেয়েই বলে চলল, নারায়ণের পোড়া সিগারেট নিয়ে ললিতের কি লাভ? নিজেকে যে হবু গোয়েন্দা মনে করে, সে তো হত্যাকারীর সূত্রই পকেটস্থ করার চেষ্টা করবে। বন্ধুগণ, পোড়া সিগারেটটা তাহলে কার? হত্যাকারীর। ঊর্ধ্বনেত্র হয়ে বলল প্রেম। এক চুমুকে উত্তাপহীন কফি নিঃশেষিত করে ঠন করে কাপ নামিয়ে রাখল ইন্দ্রনাথ। বলল, গুড পয়েন্ট। পোড়া সিগারেট তাহলে হত্যাকারীর। সে শুধু সিগারেটই খায় না, তাতে অরেঞ্জ লিপস্টিকও লেগে থাকে। পয়েন্টটা খেয়াল রেখো বৌদি, বনলক্ষ্মীর ঠোঁটেও অরেঞ্জ লিপস্টিক ছিল। প্রখর হলো কবিতার হরিণী চক্ষু। ইন্দ্রনাথ বলল, তোমরা এখনো জানো না, কাল রাতেই কেম্পেগৌড়া টাউনের চোর ধরা পড়েছে, অপরাধও স্বীকার করেছে। সে ছিঁচকে চোর, খুন করা তার ঠিকুজিতে নেই। সব ক্রিমিনালেরই কাজের নিজস্ব ধারা আছে। মনুষ্য চরিত্র অতীব বিচিত্র, মন্তব্য করলাম আমি। তার মানে চোরও খুন করতে পারে। নারায়ণ সিনয় হয়তো দেখে ফেলেছিল, তাই তাকে ধাক্কা মেরে জলে ফেলে সে চম্পট দিয়েছে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম, পালাবার জন্যেই যে ধাক্কা মারবে সিনয়কে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে যাবে কেন? রাইট? প্রেমের মন্তব্য।
সবচেয়ে বড় প্রমাণ, মাইশোর বিড়ির ভক্ত, সিগারেটের নয়। বন্ধুগণ, চোরকে সম্ভাব্য খুনির আওতা থেকে বাদ দিতে পারি স্বচ্ছন্দে, রায় দিল কবিতা। এবার 2 নম্বর বস্তুর বিশ্লেষণ। চেয়ারের পেছনে মাথা ছেড়ে দিয়ে টেবিলের তলায় পা দুটো টান টান করে ছড়িয়ে দিল ইন্দ্রনাথ। চুইংগামের মোড়ক। ঘর নিস্তব্ধ, আমরা যেন কাঠের পুতুল। চোখ বন্ধ করে রইল ইন্দ্রনাথ। সেকেন্ড কয়েক নীরবতার পর চোখ বন্ধ করেই বলল, চুইংগামের মোড়ক, নির্মাতা ব্যাঙ্গালোরের একটি কোম্পানি। চুইংগাম খাওয়া হয়ে গেছে, কিন্তু কি আশ্চর্য, মোড়কটা রয়েছে পকেটে। এরকম কখনো হয়? চোখ খুলল ইন্দ্রনাথ। চুইংগাম খেয়ে মোড়ক পকেটে রাখা হলো কেন? জবাব নেই। ইন্দ্রনাথ বলল, এবার 3 নম্বর বস্তু, টিস্যু পেপারের হিজিবিজি ধাঁধা, সবচেয়ে জটিল হেঁয়ালি। সাইফার আর কোডের মধ্যে তফাৎ আছে, দুটোই সাংকেতিক পন্থায় লেখা গুপ্তলিপি। কিন্তু সাইফার পদ্ধতিতে লেখা গুপ্ত দলিল রহস্য নির্ভর করে একটি চাবির ওপর। সব খোল চাবি বলা যায় তাকে। সেইটি জানলেই পুরো হেঁয়ালির সমাধান করা সম্ভব। কিন্তু কোড তা নয়, অনেকগুলো প্রতীক চিহ্ন দিয়ে কোড লিখতে হয়। তাই কোড পদ্ধতিতে লেখা গুপ্ত দলিল পড়তে হলে হাতের কাছে কোড বুক থাকা দরকার, বুঝলে? না, গালে হাত দিয়ে বলল তীক্ষ্ণ নয়না গৃহিণী। প্রাঞ্জল করছি। বর্ণমালার প্রত্যেকটা হরফের একটা চিহ্ন থাকে, যেমন কয়ের বদলে জাহাজ, ক্ষয়ের বদলে পাহাড়, গয়ের বদলে চাঁদ। ক খ গ লিখতে হলে জাহাজ, পাহাড়, চাঁদ আঁকতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। ললিত মোহনের ঘরে কোডবুক পেয়েছিলাম কি? না। তাহলে সে সাইফার পদ্ধতি ব্যবহার করেছে। মূল সূত্র একটাই। চিন্তার ক্ষেত্র ছোট করে এনে যেই ভাবনা শুরু করেছি, অমনি একটা বাজে কথা বলে ঘোট পাকিয়ে দিল প্রেম। মনে পড়ে প্রেম কি বলেছিল টিস্যু পেপারের সাইফার দেখে? না, কবিতা বলল, বলেছিল তামিল, কানাডা আর মালয়ালাম, এই 3টে দক্ষিণী ভাষার অক্ষর দেখা যাচ্ছে সংকেত লিপির মধ্যে। যেমন কানাডা বর্ণমালা থেকে নেওয়া হয়েছে ল আর ব, তামিল থেকে ড আর মালয়ালাম থেকে ট। আমি বলেছিলাম কিছু ইংরেজি অক্ষরও ওপর ওপর লেখা হয়েছে, বলল কবিতা। আর আমার কর্তা বলেছিল হাতে সময় চাই, পরে বলবো। কিন্তু বলেনি। সেই কারণেই বলেছিলাম, মেয়েরাই ভালো গোয়েন্দা লেখিকা, যেমন তুমি। আমি? লোকে সন্দেহ করছে মৃগর লেখাগুলো তুমিই লিখে দাও। যেমন ধরো না কেন, টিস্যু পেপারের সাইফার রহস্য সবাই ভুল করলো, তুমি বাদে। অক্ষরগুলো ইংরেজি? হ্যাঁ, আমাকে ভুল পথে চালিয়েছে প্রেম ওর স্বল্প জ্ঞান দিয়ে। তুমি প্রথম আমার মাথায় সূত্রটা ঢুকিয়ে দিলে, ইংরেজি অক্ষর, দক্ষিণী হোক ইংরেজি হোক অক্ষর। প্রমাণ একই মাপের আয়তক্ষেত্রের মধ্যে প্রতিটি ইকড়িমিকড়ি ফিট করে যায়। এ থেকেও প্রমাণিত হলো লিপিটা কোড নয়। কোড হলে হরফগুলোতে রকমারি সাইজের ছবি থাকত। প্রেম আমার সোজা চিন্তাকে ভণ্ডুল করে দিল দক্ষিণী অক্ষরের কথা বলে। কাল রাতে তোমরা যখন ঘুমিয়ে কাঁদা, আমি তখন আলেকজান্ডারকে টেনে তুলেছিলাম। দক্ষিণ ভারতের অনেকেই তামিল, কানাডা, মালয়ালাম, তেলেগু এই 4টি দক্ষিণী ভাষা রপ্ত করে ফেলে। আলেকজান্ডার তার ব্যতিক্রম নয়। ওকে আমি বললাম কানাডা ভাষায় লি আর ব, তামিল ভাষায় ড আর মালয়ালম ভাষায় ট লিখতে। সাইফার লেখা কাগজ 3টেও দেখালাম। ঘুম চোখে ও দেখল, কিন্তু লিখে দিল। সে লেখা দেখে চোখ খুলল আমার, এবং বুঝলাম প্রেম একটা। কি লিখলো তাই বলো, কবিতা বলল রুদ্ধশ্বাসে। আলেকজান্ডার 4টে ইংরেজি অক্ষর লিখে দিয়ে ঘুমোতে চলে গেল। আবার ঘর নিস্তব্ধ। প্রেম শিবনেত্র, কবিতার ললাট কুঞ্চিত, আমি হতচকিত। ইন্দ্রনাথ পা নাচাতে নাচাতে বলল, বন্ধুগণ, কানাডায় ল মানে ইংরেজি সি, ব মানে ডাব্লিউ, তামিল ড হলো ইংরেজি এল, আর মালয়ালাম ট হলো ইংরেজি এস। ঘুরে ফিরে তাহলে বৌদির সিদ্ধান্তেই আসতে হলো, অক্ষরগুলো ইংরেজি, কিন্তু সাদৃশ্য আছে দক্ষিণী হরফের সঙ্গে। টিস্যু পেপার 3টে জোর আলোর নিচে রেখে ফের দেখলাম, পেন্সিলের দাগ, কাগজ ফুঁড়ে বেরোয়নি, পেছনেও উঁচু নিচু হয়নি। অর্থাৎ পাতলা কাগজটাকে হয় টিন, না হয় প্লাস্টিকের ওপর রেখে লেখা হয়েছিল।
ললিতমোহনের ঘরের প্রতিটি বস্তু চোখের সামনে ভেসে উঠল। টিন বা প্লাস্টিক বা ওই জাতীয় মসৃণ কঠিন বস্তু দেখেছি বলে মনে পড়ল না। অথচ আমরা জানি রোববার ওই দৃশ্য দেখে বাড়ি ফেরার পর রাত জেগে ঘরের মধ্যেই ধাঁধা রচনা করেছে ললিত। অন্যমনস্কভাবে চুইংগামের মোড়ক আর টিস্যু পেপারগুলো নিয়ে নাড়াচাড়া করছি। এমন সময় লক্ষ্য করলাম মোড়কের যা সাইজ টিস্যু পেপারেরও সেই সাইজ। বুকের রক্ত ছলকে উঠল। ওপর ওপর রাখতেই বুঝলাম টিস্যু পেপার মোড়কের ভেতরেই ছিল, চুইংগাম প্যাক করার রীতিই তাই। মোড়কের সঙ্গে পাতলা কাগজ মিলিয়ে রাখতে গিয়ে দেখলাম অর্ধস্বচ্ছ টিস্যু পেপারের মধ্যে দিয়ে মোড়কের লেখা দেখা যাচ্ছে। লেখাটা ইংরেজি এবং অক্ষরগুলো পাতলা কাগজের ওপর পেন্সিলে লেখা অক্ষরের মাপের। পাতলা কাগজ সরিয়ে নিলাম, দেখলাম মোড়কের পেছনে একটা মজার ছড়া লেখা, আবোল তাবোল ইংরেজি ছড়া। আমার বুকের মধ্যে ঢেঁকির পাড় পড়তে লাগলো। পাতলা কাগজটাকে ট্রেসিং পেপার হিসেবে ব্যবহার করা হয়নি তো? আবার কাগজটাকে রাখলাম মোড়কের ওপর, স্পষ্ট দেখতে পেলাম না। আলোর সামনে তুলে ধরলাম, দেখলাম একই মাপের হরফ, কিন্তু শূন্যে তুলে ধরে কপি করি কি করে? ললিতমোহনও নিশ্চয়ই একই সমস্যায় পড়েছিল। কপি করেছিল কি করে? ললিতের ঘরটা ফের চোখের সামনে ভেসে উঠল। শোবার ঘরের পাশেই রাস্তা। রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানলার কাঁচে পড়ে। ট্রেস করার উপযুক্ত ব্যবস্থা। কাঁচের ওপর কাগজ রেখে পেন্সিল দিয়ে কপি করা কি কঠিন কিছু? একটার পর একটা আবিষ্কার রেস হর্সের মতো ছুটতে লাগলো মাথার মধ্যে দিয়ে। শক্ত নিরেট মসৃণ বস্তুটা তাহলে জানালার কাঁচ। গুড। আমি আলোর সামনে রেখে মোড়কের হরফের সঙ্গে পাতলা কাগজের হিজিবিজি হরফগুলো মিলিয়ে দেখতে লাগলাম। সময় লাগলো অনেক, কিন্তু সমাধান এসে গেল হাতে। ইন্দ্রনাথ থামল। তাকিয়ে দেখি কবিতার নাসারন্ধ্র স্ফীত, দুই ভুরুর মাঝে সমান্তরাল দাঁড়ি। এক কথায় চূড়ান্ত তন্ময়তা। বৌদি, বলল ইন্দ্রনাথ, ললিত সত্যিই ভালো গোয়েন্দা হতে পারত। ক্ষণজন্মা ছেলে। উদ্ভট ইংরেজি ছড়ার কতগুলো শব্দের শুধু প্রথম অক্ষরটাও ইচ্ছে করে জড়িয়ে মুড়িয়ে কপি করেছে পাতলা কাগজে। লেখা আছে কয়েকটি অক্ষর। বীজগণিতের ফর্মুলা মনে হচ্ছে, আমি মন্তব্য করলাম। মনে করানোর জন্যই ওইভাবে লেখা হয়েছিল। এমনও তো হতে পারে, প্রতিবাদ জানালো কবিতা। উষ্ণ কণ্ঠে বললাম, তাই নাকি? আমার উষ্মা উপভোগ করল ইন্দ্রনাথ। বলল হৃষ্টকণ্ঠে, বন্ধুবর মৃগাঙ্ক, বৌদি ঠিকই বলেছে, ওটা বীজগণিতের অঙ্ক নয়। কবিতা বলল, শুনতে পেলে না ঠাকুরপো কি বলল? ইংরেজি ছড়ার কতগুলো শব্দের প্রথম অক্ষরগুলো শুধু কপি করেছে ললিতমোহন। তার মানে কি এই নয় যে প্রত্যেক অক্ষরের সঙ্গে লাগোয়া পুরো শব্দটা বেছে নিলেই ধাঁধার জবাব মিলবে? এক্স্যাক্টলি, সাই দিল ইন্দ্রনাথ এবং পাঞ্জাবির পকেট থেকে এক তাড়া কাগজ বের করে বাড়িয়ে দিল। শব্দগুলো সাজিয়ে লিখলে এই দাঁড়ায়: 1 নং টিস্যু পেপারের সমাধান, কারেন্ট ইস্যু, আয়রন কোট। 2 নং টিস্যু পেপারের সমাধান, সি কুইজ। 3 নং টিস্যু পেপারের সমাধান, ফার্স্ট ওয়ার্ড, থার্ড লিভ। সোজা বাংলায় লোহার কোট ম্যাগাজিনের বর্তমান সংখ্যার ধাঁধা দেখুন। প্রতি তৃতীয় পঙ্ক্তির প্রথম শব্দটি তুলে নিন। সাব্বাস, সপ্রশংস চাহনি কবিতার। ম্যাগাজিনটা কোথায়? এই তো। আরেক পকেট থেকে বেরোলো লোহার কোট পত্রিকার চলতি সংখ্যা। কবিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, জোরে পড়ো। কবিতা পড়ল। সত্যি উদ্ভট ছড়া। শিরোনাম, মজার নাচন। ক্যাকা নাচে, কুকুর নাচে, নাচে রে বাটপার। খিদের জ্বালায় শিশু নাচে, নাচে মজুদ্দার। হিপির সঙ্গে হিপিনি নাচে, খেয়ে ধেনো চোলাই। ভদ্র মেয়ে নাচছে পথে, বলিহারি যায়। বুকে বসে পুলিশ নাচে, লয়ে হাতে ডান্ডা। ছাত্রছাত্রী নাচছে ক্লাসে, হাতে নিয়ে ঝান্ডা। বসে বসে নাচে ডাক্তার, রুগী অক্কা পেলে। ভূত নাচে, পেতনি নাচে, দল ভারী হলে। কিলচড় খেয়েও নাচে শুড়িখানার মাতাল। গরু নাচে, মোষ নাচে, প্রমাণ ওই খাটাল। মারছে সবাই পাগলা নাচন, তবুও নাহি থামে। ধিন ধিনাধিন তুনকানুনা, মুনকামুনা গানে। প্রজ্জ্বল চোখে কবিতা বলল,
ঠাকুরপো, সমাধানটা আমি বলছি। প্রতি তৃতীয় লাইনের প্রথম শব্দ তুলে নিচ্ছি, শোনো এবার। হিপির বুকে বসে কিল মারছে। একটু থেমে, কে কিল মারছে ঠাকুরপো? ক্যাকা। দুই চোখে হাসি উপচিয়ে বলল ইন্দ্রনাথ প্রথম লাইনের প্রথম শব্দটা। চোখ কুঁচকে চেয়ে রইল কবিতা। ইন্টারেস্টিং। ক্যাকা হিপির বুকে বসে কিল মারছে। হিপি মানে তো নারায়ণ সিনয়, তাই না ঠাকুরপো? হিপির মতো চুল রাখত। এক্স্যাক্টলি। কেকা কার নাম? বুক ভরে নিঃশ্বাস নিল ইন্দ্রনাথ। কর্নেল হেব্বালের বড় মেয়ের নাম। চোখ নামিয়ে ঘড়ির দিকে তাকালো প্রেম। 10টা বাজতে চলল। উঠে পড় ইন্দ্র। হ্যাঁ চল যাই। কোথায় যাবে? বিমূঢ় কণ্ঠ কবিতার। বিমূঢ় আমিও, একেবারে বারোহিত। কর্নেল হেব্বালের বাড়ি, অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট? কখন হলো? আজ ভোরে। উনি ঘোড়া নিয়ে পোলো প্র্যাকটিস করছিলেন। আমি আর প্রেম হাওয়া খাচ্ছিলাম, আলাপ হয়ে গেল। হঠাৎ ওখানে হাওয়া খেতে গেলে কেন? কেননা চন্দরবন, টেনিস ক্লাব, পোলো গ্রাউন্ড আর কর্নেল হেব্বালের বাড়ি এক লাইনে বলে। এক লাইনে? হ্যাঁ, চন্দরবনের একদিকে টেনিস ক্লাব, টেনিস ক্লাবের পাশেই পোলো গ্রাউন্ড। কেপেগৌড়া টাউন মাইল 2 দূরে, একই লাইনে। ঠাকুরপো, তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কবিতা। তুমি কর্নেলকে কি চোখে দেখছ? হেসে উঠল ইন্দ্রনাথ। প্রেম, 5 মিনিট সময় নিচ্ছি। বৌদি শোনো, ক্যাকা কর্নেলের বড় মেয়ে, বাড়িতে কানাডা প্রবাসী হিপি টাইপের অতিথি। হয়তো শ্লীলতাহানি করতে গিয়েছিল গভীর রাতে। ক্যাকা বাঘিনীর মতো কিল চড় ঘুষি মেরে শুইয়ে দিয়েছিল। তারপর সুচিতীক্ষ্ণ চাহনি কবিতার। তারপর দুটো সম্ভাবনা থাকছে। মারতে মারতে ক্যাকা হিপিকে ফেলে দিতে পারে সুইমিং পুলে, অথবা কর্নেল হেব্বালের মাথায় খুন চেপে যাওয়ায় নিজেই ঠেলে ফেলে দিয়েছিলেন। ফ্যামিলি কেলেঙ্কারি এড়াতে মানুষ সব করতে পারে, বিশেষ করে কর্নেলের মতো মানুষ, যিনি বংশমর্যাদা সম্বন্ধে বেশি সচেতন। ঘড়ি দেখে উঠে পড়ল প্রেম। আর নয়, দেরি হয়ে যাবে। তুমি কি ক্যাকাকে জেরা করবে? কবিতা উঠে দাঁড়ালো। ইন্দ্রনাথ বলল, ক্যাকা বাড়িতেই নেই, মাই সরে গেছে। কর্নেল 2 মেয়েকেই সরিয়ে দিয়েছেন বাড়ি থেকে। বলো কি? কিন্তু আমরা ছাড়ছি না। কর্নেলের সঙ্গে মোলাকাত করেই আমি যাব মাইশোর, ফিরবো রাত্রে।